হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা আর বং স্টোরি ইন কানাডার একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রায় 3 মাসের কাছাকাছি ইন্ডিয়ায় থাকার পরে এবার কিন্তু আবার আমার কানাডায় ফেরার পালা। যদিও ভিডিওটা আমি একটু লেটে আপলোড করছি, কিন্তু দিনটা ছিল আমার জন্মদিনের দিন। আর সেই দিনই আমাকে আমার নিজের কাছের লোকজন, নিজের বাড়ির লোকজনকে ছেড়ে, নিজের দেশকে ছেড়ে ফিরে আসতে হয়েছে আবার কানাডায়। তো সকলেরই যেহেতু মন টন খারাপ ছিল আর আমার মনও প্রচণ্ড খারাপ ছিল, তো আমি বলেছিলাম কেকটা কিছুই আনতে হবে না। তাও বাড়ির লোকজন শোনেনি, কেক নিয়ে এসেছিলো, সেটাকে আগের দিন রাত 12টার সময় কেটেছিলাম। আর এই দিনটা যে আমার কাছে কি কষ্টকর ছিল সেটা শুধুমাত্র আমিই জানি। তো পরদিন সকালবেলা থেকে উঠে আমার মা আমার জন্য রান্না বান্না সমস্ত কিছু করেছিল। আর আমার মায়েরও প্রচণ্ড মন খারাপ ছিল, শুধু মায়েরই নয়, বাড়ির প্রত্যেকেরই মন খারাপ ছিল। তবে আমার জন্মদিনের দিনই যে আমাকে নিজের দেশ ছেড়ে কানাডায় ফিরে আসতে হবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম, কারণ যখন আমরা যাওয়ার টিকিট বুক করেছি তখনই কিন্তু একসাথে আমাদের ফেরার টিকিটটাও কাটা ছিল। তো আমার কাছে দুটো অপশান ছিল, যে হয় আমাকে আমার বার্থডের আগের দিন কিংবা বার্থডের দিন ফিরতে হবে। তো আমি আজকের দিনটাই চুজ করেছি, কারণ আগের দিন ফিরে আসাটা একটু বেশি কষ্টকর আর আমার থেকে আমার মায়ের আরও বেশি খারাপ লাগতো। তো সেই ভেবে আমি আজকের দিনটাই চুজ করেছিলাম। আর এই যে আমার বাড়ি থেকে আমাকে এই গিফটটা দিয়েছিল, এটা হচ্ছে একটা রূপোর ঘড়ি। তো এর পরবর্তীতে যা যা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আর কোনো ভিডিও তোলা নেই, কারণ তখন আমি ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমার বাড়ি ছেড়ে আসার মুহূর্ত, তারপরে এখান থেকে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, সেই সমস্ত ভিডিও কিন্তু কোনো কিচ্ছু আমার তোলা নেই। আর এই ভিডিওগুলো কিছুই হয়তো দেখাতে পারতাম না যদি না আমার দিদি ভিডিওগুলো তুলতো। মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম সেই মুহূর্তে আমার এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে রাকেশ তো প্রায় ভয়ই পেয়ে গেছিলো যে ফ্লাইট ক্যান্সেল না করিয়ে ফেলতে হয়। তার কারণ হচ্ছে আমি যখন খুব বেশি কষ্ট পাই বা বেশি কান্না করি তখন আমি প্রায় সেন্সলেস মতো হয়ে যাই। তো এটা আমার ছোটোবেলা থেকেই, হয়তো এবারও সেটাই হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমাদের ফ্ল্যাটে। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে এয়ারপোর্টের কাছেই। যেহেতু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগে, তো সেই জন্য আমরা একটু আগে করেই বেরিয়েছিলাম। বাট এবারে দেখলাম যে 2 ঘন্টার থেকে প্রায় অনেকটাই কম লেগেছে, কারণ রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে। তো বাড়ি থেকে আসার সময় আমাদের কারোরই ঠিকঠাকভাবে খেয়ে আসা হয়নি। তো আমার শ্বশুরবাড়ি থেকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, সেগুলো আমরা এখানে এসে খেলাম। আর তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা আবার যাচ্ছি এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়, তো তার মিনিমাম 2 ঘন্টা আগে তো আমাদেরকে এয়ারপোর্টে ঢুকতেই হবে। তো সেই জন্য 2 ঘন্টা আগে আমরা বেরিয়ে পড়লাম। আর এয়ারপোর্টটা যত কাছে আসছে আমার বুকের মধ্যে তত ফেটে যাচ্ছে। মানে এই জিনিসটা যে কতটা কষ্টকর, বাবা মা নিজের আত্মীয় স্বজন সবাইকে এখানে ছেড়ে, নিজের দেশে ছেড়ে অন্য আরেকটা দেশে যাওয়া। দেশের মধ্যে থাকলে তবুও ইচ্ছে করলে যখন তখন একটা চলে আসার উপায় থাকে, বাট বিদেশে থাকলে সেই জিনিসটা অতটা হয় না। তো নিজের দেশের ফ্ল্যাগটা এত সুন্দরভাবে উঠছে, সেই জিনিসটার একটা ভিডিও না করে পারলাম না, যদিও আমি সাথে করে একটা ফ্ল্যাগ নিয়ে নিয়েছি আমার নিজের দেশে। তো কথা বলতে বলতেই এর মধ্যে চলে এসছে এয়ারপোর্ট, আর এবার আমাদেরকে নামতে হবে আর সবাইকে বিদায় জানানোর পালা। তো এখন আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। আর এয়ারপোর্টের ভেতরে ঢুকে সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাগেজ চেক ইন। তো সবার প্রথমে আমাদের ব্যাগের ওয়েটগুলো চেক করা হবে, আর প্রত্যেকটা ব্যাগের ম্যাক্সিমাম ওয়েট লিমিট হচ্ছে 23 কেজি করে। তো লাগেজ চেক ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন। আর ইমিগ্রেশনের এখানে কোনো লাইন ছিল না, তো যার জন্য আমাদের ওটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর তারপরে হলো সিকিউরিটি চেক ইন, আর সেটার পরে আমাদেরকে ভেতরে বসে এখন ওয়েট করতে হবে বোর্ডিং স্টার্ট হওয়া পর্যন্ত।
তো এর মাঝে বাড়িতে কয়েকবার সবার কাছে ভিডিও কল টল করা হলো। আর আমার মেয়েরও কিন্তু মনটা ভীষণ খারাপ, ও কিন্তু বুঝতে পারছে যে সবাইকে ছেড়ে যেতে হচ্ছে, আর ওখানে যাওয়ার পর আবার কদিন একটু শরীর টরীর খারাপ হবে। তো বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে তারপরে আমাদের বোর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা ফ্লাইটে উঠবো। তো কলকাতা থেকে আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 8:30টায়, আর আজকে আমরা এমিরেটসে ট্রাভেল করছি। তো প্রথমে আমরা কলকাতা থেকে যাব দুবাই, তারপর দুবাই থেকে মন্ট্রিয়াল, আর মন্ট্রিয়াল থেকে তারপরে টরন্টো এয়ারপোর্ট। আর এই সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 23 ঘন্টা মতো জার্নি করতে হবে আজকে। মানে প্রথমে এখান থেকে দুবাই যেতে লাগবে প্রায় 4 ঘন্টা, তারপর ওখানে কিছুক্ষণ লেওভার আছে, তারপর সেখান থেকে মানে দুবাই এয়ারপোর্ট থেকে মন্ট্রিয়াল যেতে লাগবে হচ্ছে প্রায় 14 ঘন্টা মতো, আর মন্ট্রিয়াল থেকে টরন্টো এয়ারপোর্ট যেতে লাগবে প্রায় 2 ঘন্টা মতো, আবার ওখানেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো সব মিলিয়ে প্রায় 23 ঘন্টা। তো ফ্লাইটে ওঠার পর আমাদেরকে এই ট্রাভেল ব্যাগটা দিয়ে গেল, আর এটা শুধুমাত্র যাদের বাচ্চা রয়েছে তাদেরকেই দিচ্ছে। আর এটা পেয়ে তো আমার মেয়ে ভেতরে কি আছে সেটা দেখার জন্য বায়না করছিল, তো সেই জন্য ওকে একটু খুলে দেখানো হলো ভেতরে কি আছে। তো আগের বারের মতো কিন্তু এবারও আমাদেরকে এসে ফটো তুলে দিয়ে গেল। এবার অবশ্য আমাদের 3 জনের একসাথে তুলেছি। তো ফটোটা আমি জানি না যাদের শুধু বাচ্চা আছে তাদেরকেই তুলছে কিনা, কারণ রাকেশ যখন আগের বার একা একা গেছিলো ওকে কিন্তু ফটো তুলে দেয়নি, আর সবাইকেও তুলছে না, শুধু মানে যাদের বাচ্চা আছে তাদেরকেই মনে হয় তুলছে। তো কিছুক্ষণ পর আমাদের ডিনার এলো, আর আমার মেয়ের জন্য কিন্তু সেম ডিনারই দিয়েছিল, মানে বড়দের যেটা দিয়েছিল। তো তারপর আমরা বললাম যে ওকে কিডস মিল দিতে। তো সেটা বলার পর তখন ওরা বললো ঠিক আছে আমরা চেক করে দেখছি যেরকম কিডস মিল আছে কি না। তো তারপর ওরা চেঞ্জ করে দিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় আমাকে এরকম কিছু বলতে হয়নি, ওরা নিজে থেকেই সবার প্রথমে বাচ্চাগুলোকে কিডস মিল দিয়ে গেছিলো। তো যাই হোক, এরপর আমরা আমাদের ডিনারটা করলাম, আর তারপর আমি আমার মেয়েকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট ও তখনও পর্যন্ত কার্টুন দেখে যাচ্ছে, মানে এখন ওর ঘুমের টাইম হয়নি। বাট আমার টেনশন হচ্ছে যে ও দুবাই এয়ারপোর্টে নামার যদি কিছুক্ষণ আগে ঘুমায় তাহলে ও নামার আগে খুব ঝামেলা করবে, মানে তখন ওর ঘুমটা পুরো কাঁচা থাকবে, তো তখন একদমই ঘুম থেকে উঠতে চাইবে না। তো সেই জন্য একটু আগে আগে ঘুমিয়ে পড়লে খুব ভালো হতো। তো শেষমেশ দেখলাম যে ঘুমিয়ে পড়েছে, আর সিটের মধ্যেই ওকে একটু কোনো রকম শুইয়ে দিয়েছিলাম, মানে ওর পাপার দিকে মাথা করে আর আমার দিকে পা করে একটু কোনো রকম এইভাবেই শুইয়েছিলাম। তো কিছুক্ষণ পর দেখলাম দুবাই এয়ারপোর্ট চলে এলো, বাট আমার এক ফোঁটাও ঘুম হয়নি, আমি বসেই ছিলাম। কিন্তু আমার মেয়ে আর তার পাপার দুজনেরই মোটামুটি ঘুম হয়েছে, বাট আমার মেয়েকে এখন ঘুম থেকে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ। এমনিতেই ওর যদি কখনো ঘুমের মাঝখানে ঘুম ভেঙে যায় তো প্রচণ্ড কান্নাকাটি করে, তো আজকে অনেক কষ্টে সষ্টে ওকে ভয় দেখিয়ে ঘুম থেকে তোলা হয়েছে। প্রথমে তো খুব কান্নাকাটি করছিল, মানে ঘুম থেকে উঠতে চাইছিল না। তারপর যখন আমরা বলেছি যে যদি ঘুম থেকে না উঠিস তাহলে আমরা তো নেমে যাব, বাট তোকে এই ফ্লাইটে করে নিয়ে অন্য কোনো একটা দেশে চলে যাবে, অচেনা দেশে, তো তখনও ভয়ে তাড়াতাড়ি করে উঠে গেছে। তো দুবাই এয়ারপোর্টে আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে, তো এখানে কিছুই করতে হবে না, এখানে আমাদের জাস্ট সিকিউরিটি চেক ইন করতে হবে, আর তারপরে লাগেজ আমরা আবার মন্ট্রিয়ালে গিয়ে কালেক্ট করব। তো সিকিউরিটি চেক ইন হয়ে যাওয়ার পর আমাদের শুধু জাস্ট বসে ওয়েট করতে হবে যে কতক্ষণে আমাদের বোর্ডিংটা স্টার্ট হবে। দুবাই এয়ারপোর্টটা কিন্তু বেশ অনেকটাই বড় আর খুব সুন্দর। তো এখন আমরা একটা বসার জায়গা খুঁজছি যেখানে বসে আমরা একটু রেস্ট নিতে পারবো, কিন্তু ফাঁকা একটাও পাচ্ছি না, সবই দেখছি ফুল। তো শেষমেশ অনেক খুঁজে একটা পেয়েছিলাম, বাট কিছুক্ষণ বসার পরে দেখলাম বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো আমরা চলে এলাম। বাট এসে দেখি অনেক লম্বা লাইন। তো আগের বার যখন আমি একা গেছিলাম দুবাই হয়ে, তখন কিন্তু আমাকে এখানে এক ফোঁটাও ওয়েট করতে হয়নি, যেহেতু আমার সাথে বাচ্চা ছিল তো বলেছিল যে বাচ্চা থাকলে তাদের জন্য কিন্তু আলাদা লাইন। বাট এবার দেখলাম এরকম কোনো সিস্টেমই কিন্তু এখানে নেই। তো ফ্লাইটে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে সিট নাম্বার খুঁজে বার করা, আর এবারেও কিন্তু আমাদের ওই মাঝের রোটাতে পড়েছিল, আগের বারেও তাই পড়েছিল মাঝের রোটাতে। তো ফ্লাইটে ওঠার একটু পরেই একজন এয়ার হোস্টেস এসে আমার মেয়েকে এই ড্রয়িং বুকটা দিয়ে গেল, আর এটা পেয়ে ও বেশ খুশি হয়েছে, একটু টাইম পাসও হয়ে গেল।
আর তার সাথে এই গুডি ব্যাগটাও দিয়েছিল, আর এর মধ্যে যা যা থাকে সেগুলোই ছিল, স্লিপিং মাস্ক, টুথব্রাশ, টুথপেস্ট, তারপরে ইয়ারবাড, এগুলোই ছিল। তো তার একটু পরে এসে আবার আমাদেরকে ডিনার দিয়ে গেল, কিন্তু আমার মেয়ে আবার যথারীতি ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুম ভাঙার পর মাঝে মাঝে একটু ঝামেলা করছিল যে আমি উইন্ডো দিয়ে দেখবো, উইন্ডো সিটে বসবো। কিন্তু আমরা যখন অনলাইনে সিট সিলেক্ট করেছিলাম তখন কিন্তু কোনো উইন্ডো সিট ফাঁকা ছিল না, মানে দুটো ফাঁকা ছিল, তিনটে পরপর কোনোটাই ফাঁকা ছিল না। তো সেই জন্য আমরা এই মাঝের সিটগুলোকেই চুজ করেছি, এখানেই একমাত্র ফাঁকা ছিল পরপর তিনটে। তো ফ্লাইটের মধ্যে দেখলাম অনেকেই ঘুমোচ্ছিল, বাট আমার কিন্তু একদমই ঘুম আসছিল না। আমি তো প্রচণ্ড বোর হচ্ছিলাম, টাইম একদমই কাটতে চাইছিল না। তো তারপর ভাবলাম একটা সিনেমা দেখি, যেটা আমি পার্ট 1 দেখেছিলাম, তো সেটা পার্ট 2টা দেখেই একটু টাইম পাস করলাম। তো তারপর কখন একটু হালকা চোখটা লেগে এসেছিলো, তার একটু পরে দেখি সকাল হয়ে গেছে, আর এয়ার হোস্টেসটা এসে এই জিনিসটা দিয়ে গেল। এগুলো হচ্ছে গরম জলে ভেজানো টাওয়াল, আর এটা দিয়ে গা হাত পা মোছার পর সত্যি কথা বলতে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়, কারণ 14 ঘন্টার জার্নিটা কিন্তু বড্ড বেশি, মানে লাস্টের দিকটায় সত্যি আর পারা যায় না, শুধু ভাবছি যে কতক্ষণে পৌঁছাবো। তো এরপর আবার আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, বাট আমার মেয়ের খাওয়ার কোনো ইচ্ছে নেই, তো ওকে বেশি কিছু বলছিও না, ও যা করছে করুক। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, আর ভাবছি যে কতক্ষণে পৌঁছাবো। বারবার আমি টাইমটা দেখছি যে আর কতক্ষণ বাকি আছে। তো শেষমেশ দেখলাম অ্যানাউন্স করলো যে আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব, সকলে সিট বেল্ট বাঁধার জন্য। আর এই কথাটা শুনে যে কতটা শান্তি হচ্ছিল, মানে কি বলবো। তো আমরা সবাই আমাদের সিট বেল্ট বেঁধে নিলাম। তো এরপর আমরা এসে পৌঁছালাম মন্ট্রিয়াল এয়ারপোর্টে। তো এখানে আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে, লাগেজ কালেক্ট করতে হবে, বাট আমাদের হাতে আছে মাত্র 1.5 ঘন্টা, তো সব কিছু কিন্তু তার মধ্যেই করতে হবে। তো তার জন্য কিন্তু আমরা একটু টেনশানে ছিলাম, বাট সত্যি কথা বলতে আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আমাদের পিআর কার্ড ছিল, তো ইমিগ্রেশনও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের লাগেজ কালেক্ট করলাম, আর তারপর আবার লাগেজ চেক ইন আর সিকিউরিটি চেক করাতে হলো। আর এরপর আমরা সব কিছু হয়ে যাওয়ার পর এসে একটু বসলাম। আর আমার মেয়ে তো অনেক দিন পর যথারীতি টিম হর্টনস দেখে খুব খুশি, আর আমিও খুব খুশি ছিলাম। তো আমি একটা কফি খেলাম। যদিও এখানে আমাদের 1.5 ঘন্টা লেওভার ছিল, তো আমরা ভেবেছিলাম একদমই টাইম পাবো না, বাট ফ্লাইট কিন্তু অনেকটা ডিলে ছিল, তো যার জন্য আমরা অনেকটা টাইম পেয়েছিলাম। অনেকটা বলতে একটু বেশি টাইম পেয়ে গেছিলাম, মানে আর ভালো লাগছিল না। তো এরপর আবার শেষমেশ আমরা ফ্লাইটে উঠলাম। তো এবারে কিন্তু আমি উইন্ডো সিট পেয়েছিলাম, আর আমার মেয়েও কিন্তু উইন্ডো সিট পেয়েছিল, মানে আমরা আলাদা আলাদা জায়গায় বসেছিলাম। রাকেশ আর আমার মেয়ে আলাদা জায়গায় বসেছিল, আর আমি আলাদা জায়গায় বসেছিলাম। মানে আগেরগুলো অনেক খুঁজে খুঁজে এক জায়গায় পেলেও এটাতে কিন্তু হয়নি। আর যেহেতু এই ফ্লাইটটা মাত্র 1.5 ঘন্টা, তো সেই জন্য আমরা আর বেশি খোঁজাখুঁজিও করিনি, আর কাউকে রিকোয়েস্টও করিনি, কারণ এতটা টাইম কাটিয়ে দিলাম আর 1.5 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। তো সত্যি কথা বলতে 1.5 ঘন্টা যে সত্যিই কখন কেটে গেছে বুঝতে পারিনি। দূরে দেখলাম সিএন টাওয়ার দেখা যাচ্ছে, তার মানে আমরা পৌঁছে গেছি। আর এবার আমাদের ফ্লাইটটা কিন্তু ল্যান্ড করবে। তো শেষমেশ আমরা এই এত বড় জার্নিটা করার পর টরন্টো এয়ারপোর্টে এসে নামলাম। তো আমরা যখন মন্ট্রিয়াল এয়ারপোর্টে নামছিলাম, তো একজন কেবিন ক্রু রাকেশকে বলছিল যে তুমি কতটা লাকি যে এই 14 ঘন্টা জার্নির পরেও তোমার বউ এত সুন্দর স্মাইল করছে। কিন্তু আমার অবস্থা যে কী ছিল সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি। তো যাই হোক, এখন আমরা আমাদের ব্যাগগুলোর জন্য ওয়েট করছি। ব্যাগগুলো পেলেই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোবো আর বাড়ি যাব। তো আমাদের সব ব্যাগ মোটামুটি আমরা পেয়ে গেছি। তো আমাদের যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তো তার জন্য একটা বড় গাড়ি বুক করতে হয়েছিল। তো এবার আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব, আর বাড়ি যেতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লাগবে। তো বাড়ির সবাইকে ছেড়ে এসেছি, ওদেরকে তো মিস করছি, কিন্তু এখানকার বন্ধুগুলোকেও মিস করছিলাম এতদিন। ওদের সবার সাথে অনেক দিন দেখা হয়নি, ওরা কিন্তু আমার ফ্যামিলির মতোই হয়ে গেছে, তো ওদের জন্যও কিন্তু একটু খারাপ লাগছিল। তো এতদিন পর একটু ভালোই লাগছে যে ওদের সাথে দেখা হবে। আর যেহেতু ওরা আগে থেকেই জানতো যে আমরা আজকে আসছি, তো আগে থেকেই বলে দিয়েছিল যে খাবার দাবার কিছু রান্নাবান্না করতে হবে না, ওরা খাবার দাবার নিয়ে আসবে আমাদের জন্য।
তো ঘরে এসে ঢোকার পর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু এতদিন ছিলাম না। তো একটু পরিষ্কার টরিষ্কার করার পর তারপরে দেখলাম যে আমাদের বন্ধুরা রান্না বান্না করে নিয়ে এসছে আমাদের জন্য। তো সব ভিডিওগুলো তোলা হয়নি, আরও সব বন্ধুরা খাবার দাবার দিয়েছিল, বাট এত টায়ার্ড ছিলাম সেই জন্য সব ভিডিও করা হয়নি। তো যাই হোক, এগুলো খেয়ে দিয়ে আমাদের এখন ঘুমানোর পালা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।